গুড মর্নিং। ব্যবসা শিক্ষা শাখার স্কুল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি ফিন্যান্স ও ব্যাংকিং এর নতুন একটি অনলাইন সেশনে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হলাম। তো আমরা গত ক্লাস দুটায় আমরা বাণিজ্যিক ব্যাংকের দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এবং আমি বলেছি যে আপনারা চেষ্টা করবেন বাড়িতে বসে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সমাধান করার বা বোর্ডের প্রশ্নগুলো নমুনা উত্তরগুলো বিভিন্ন টেস্ট পেপারও আপনারা পাবেন। তো ওই টেস্ট পেপারগুলো সংগ্রহ করেন অথবা যেভাবেই হোক আপনারা বিভিন্ন সোর্স ব্যবহার করে আপনারা সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করেন, যাতে আপনাদের বোর্ড পরীক্ষা বা কলেজের স্কুলের পরীক্ষায় সমস্যা না হয়। তো সৃজনশীলের নমুনার ধারাবাহিকতায় আজকে আমরা ব্যাংকের আমানত অর্থাৎ অধ্যায় 11 এই চ্যাপ্টারটা আমরা পড়েছি রিভাইজ। তো আজকে আমি সেই চ্যাপ্টারের একটা সৃজনশীলের নমুনা উত্তর তোমাদের সাথে ডিসকাস করব। তো আমরা প্রশ্নটা আগে দেখি যে উর্মি ও সুমি দুই বোন। উর্মি লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম চাকরি করে, অর্থাৎ সে পড়াশোনাও করে পাশাপাশি কিছু একটা কাজ করে, কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে অল্প সময়ের জন্য। পার্ট টাইম চাকরি বলতে অল্প সময়ের জন্য কোথাও কাজ করে। সুমি তার বাবার ব্যবসার দেখাশোনা করে। আর সুমি কি করে, তার বাবার একটা ব্যবসা আছে সেটা দেখে। সুমিকে প্রায় প্রতিদিনই ব্যাংকের সাথে ব্যবসায়িক লেনদেন করতে হয়, অর্থাৎ সুমি যে ব্যবসা দেখে বাবার, তাকে ব্যবসায়িক লেনদেন করতে হয়। তাই দুই বোন প্রত্যেকের জন্য ব্যাংক হিসাব খুলতে চাচ্ছে। তো তারা প্রত্যেকে আলাদা আলাদা একটা ব্যাংক হিসাব খুলতে চায়। এই হলো আমাদের উদ্দীপক। এখন আমরা ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নটা দেখব। যেসব বাংলাদেশি নিয়মিত বিদেশে সফর করেন তাদের জন্য ব্যাংকের কোন হিসাব সহায়ক, অর্থাৎ ব্যাংকের হিসাবের থেকে আমরা এখানে বলতে হবে যে কোন হিসাবটা সহায়ক। যেসব বাংলাদেশি নিয়মিত বিদেশে সফর করেন তাদের জন্য ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব সহায়ক, অর্থাৎ যারা নিয়মিত আমরা ভ্রমণে যাই বিদেশে তাদের জন্য আমরা ফরেন কারেন্সি ডিপোজিট একটা অ্যাকাউন্ট আমরা রাখবো, যাতে আমাদের বিদেশ ভ্রমণে সবসময় ডলার বা বিদেশি কারেন্সি নিয়ে যেতে না হয়। ওই অ্যাকাউন্ট থেকে আমরা যে দেশে যাব সেই দেশে টাকা উঠাইতে পারি, জমা দিতে পারি। তো এই অ্যাকাউন্টটা আমরা ব্যবহার করবো, অর্থাৎ এখানে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন যেটা চাওয়া হয়েছে ঠিক আমরা সেটাই লিখবো, 1 মার্কের প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্নটা, ব্যাংক হিসাব বন্ধ করার প্রক্রিয়া কি, অর্থাৎ আমরা যদি ব্যাংক হিসাব বন্ধ করতে চাই কি কি করতে হবে। তো ব্যাংক হিসাব বন্ধ করতে হলে গ্রাহকের অনুরোধ বা চুক্তিবদ্ধ সম্পর্কে অসাধুতা পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা হিসাবে ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিমধ্যে অবসান ঘটে। অর্থাৎ কি কি কারণে হইতে পারে, প্রথম লাইনে আমরা সেটা বললাম যে একটা অবসান কিভাবে হয়। আমাদের প্রশ্নটাই ছিল বন্ধের প্রক্রিয়া, তো কেন বন্ধ হয়, প্রথমে আমরা সেই কারণটা বললাম যে গ্রাহক যদি নিজের স্বেচ্ছায় চায় অথবা চুক্তিবদ্ধ তাদের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ ব্যাংক হিসাবে মানেই আমরা বলছি গ্রাহকের সাথে ব্যাংকের একটা সম্পর্ক। তো সেই সম্পর্কের মধ্যে যদি চুক্তির মধ্যে যদি কোনো অসাধুতা দেখা দেয় তখন বন্ধ হয়ে যায়। তো এখন আমরা ব্যাংক হিসাব বন্ধের প্রক্রিয়া কিছু মানতে হয়। তো সেটা কি, এই প্রক্রিয়ায় গ্রাহকের হিসাব বন্ধের ক্ষেত্রে ব্যাংকে একটি প্রক্রিয়া মেনে চলে। তো এই প্রক্রিয়ায় গ্রাহককে ব্যাংকের কাছে হিসাব বন্ধের জন্য একটি অনুরোধ পত্র দিতে হয়, অর্থাৎ আমরা ব্যাংকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করবো যে আমি এর অ্যাকাউন্টটা রাখতে চাই না। তো এই প্রক্রিয়ায় সাথে হিসাবের ইস্যুকৃত চেক বই, তারপরে পাস বই, ডেবিট বা ক্রেডিট কার্ড বা চেক যেটাই থাকুক সেটাও আমাদেরকে জমা দিয়ে দিতে হয়। এবং যথাযথ প্রক্রিয়ায় আমরা যদি আবেদন করি এবং যদি কোনো ঋণ না থাকে তখন গ্রাহকের অনুরোধে ব্যাংক হিসাবটি বন্ধ করে দেয়। তো এইভাবে আমরা ব্যাংক হিসাবটি বন্ধ করতে পারি। অর্থাৎ তাহলে আমরা এখানে কি করলাম, 2 মার্কের প্রশ্নের জন্য আমরা প্রথমে লিখলাম কেন বন্ধ হয়, তারপর আমরা প্রক্রিয়াটা বললাম যে সবকিছু যদি ঠিক থাকে গ্রাহককে একটা আবেদনপত্র করতে হবে, অনুরোধ পত্র দিতে হয়, ব্যাংক হিসাব রাখবো না, তারপরে সে পাস বই, চেক বই, ডেবিট কার্ড, তখন যদি আমার কোনো ঋণ না থাকে তখন ব্যাংক সেই আবেদনপত্র পাওয়ার পর আমার সবকিছু ডকুমেন্ট বা যা যা আমার আছে সেগুলি যদি আমি জমা দিয়ে দিই তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টটা অফ করে দিবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। তো সুমির জন্য কোন ব্যাংক হিসাব উপযোগী, আমরা বলেছি সুমি একজন
বাবার ব্যবসা দেখা করতে শোনা করে। তো আমরা বলবো যে আমরা বলেছিলাম যে ব্যবসায়ীদের জন্য হচ্ছে চলতি হিসাব, তার মানে এখানে সুমি যেহেতু বাবার ব্যবসা দেখে তার মানে সেও ব্যবসা করতেছে, তাকে চলতি হিসাব খুলতে হবে। তো স্ট্রেট ফরওয়ার্ড লাইন কোন হিসাব খুলবে, এরপর চলতি হিসাব সম্পর্কে আমরা সংজ্ঞাটা লিখব, যে হিসাবে কার্য দিবসে যতবার ইচ্ছা আমরা টাকা জমা দিতে পারবো এবং উত্তোলন করতে পারবো, তাই হচ্ছে চলতি হিসাব। ব্যবসায়ীদের জন্য এই হিসাব সবচেয়ে উপযোগী। এখন উদ্দীপকটা লিখবো যে সুমি ও উর্মি দুই বোন, সুমি তার বাবার ব্যবসা দেখাশোনা করে, প্রতিদিন তাকে বিভিন্ন ব্যবসায়িক লেনদেন করতে হয়, তাই সে একটি ব্যাংক হিসাব খুলতে চায়। প্রয়োজন বিবেচনায় সুমির চলতি হিসাব উপযোগী, কারণ তিনি ইচ্ছা মতো যতবার খুশি ব্যাংকে টাকা জমা দিতে পারবেন বা লেনদেন করতে পারবেন। তারা চলতি হিসাবে ব্যবসা করার জন্য সে জমাকৃত ঋণের সুবিধাও পাবেন, তাই সে হিসাব থেকে চাইলে ব্যবসা করতে ঋণ নিতে পারে। তাই সুমির জন্য চলতি হিসাব খোলা উপযোগী। তাহলে এখানে আমরা স্ট্রেট ফরওয়ার্ড ফার্স্ট প্যারায় লিখলাম কোন হিসাব উপযোগী, সেকেন্ড প্যারায় চলতি হিসাব বলছিলাম, ফার্স্ট লাইনে যে কোনটা উপযোগী, এখানে আমরা অ্যান্সার লিখছি চলতি হিসাব। তো চলতি হিসাব নিয়ে একটা সংজ্ঞাটা লিখলাম, তারপরে উদ্দীপকটা লিখলাম এবং উদ্দীপকের সাপোর্টে যে চলতি হিসাবই সাপোর্টিং সেই কথাটা বললাম। এভাবে আমার সৃজনশীলটা সাজাতে হবে বা ফরম্যাটটা এভাবে হবে। তো লাস্ট পার্টটা কি বলা হয়েছে, যে সুমি ও উর্মি দুই বোনের ব্যাংক হিসাবের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তো সুমি ব্যবসা করে আর উর্মি চাকরিজীবী। তো উর্মির জন্য, সুমির জন্য চলতি হিসাব আর উর্মির জন্য সঞ্চয় হিসাব, কারণ আমরা জানি সঞ্চয় হিসাব নির্দিষ্ট উপার্জনক্ষম লোকের জন্য, অর্থাৎ যারা চাকরিজীবী। তো এখন আমরা তুলনা করবো, অর্থাৎ সঞ্চয় হিসাব আর চলতি হিসাবের তুলনা। চলতি হিসাবে অর্থ উত্তোলন ও জমাদানে কোনো বাধা নেই, তাই ব্যবসায়ীদের জন্য এটি বেশি উপযোগী। আর সঞ্চয় হিসাবে উত্তোলনে বাধা থাকলেও সুদ পাওয়া যায়, এছাড়া অল্প আয়ের চাকরিজীবীদের জন্য এটা বেশি উপযোগী। তো এটা হলো আমাদের তুলনা। এবার আমরা উদ্দীপক, উদ্দীপক থেকে কি পাই, যে সুমি ও উর্মি দুই বোন, উর্মি লেখাপড়ার পাশাপাশি একটা চাকরি করে পার্ট টাইম এবং আয় অল্প হওয়ায় সে সঞ্চয় হিসাব খোলা উচিত, এবং অন্যদিকে সুমি তার বাবার ব্যবসা দেখাশোনা করে, তাই তাকে প্রতিদিন ব্যবসায়িক লেনদেন করতে হয়। তো ব্যবসায়িক চাহিদা বিবেচনায় চলতি হিসাব খোলা উচিত। কার কোনটা খোলা উচিত সেটাও বললাম। তো সঞ্চয় হিসাবে আমরা অল্প পরিসরে সুদ প্রদান করা হয়, তাই অল্প আয়ের লোকদের জন্য এই হিসাবটি উপযোগী, অর্থাৎ উর্মির জন্য এটা উপযোগী। আর সঞ্চয়ের আভাস গড়তে সহায়ক করে, অর্থাৎ যা বেতন পায় তার কিছু অংশ সঞ্চয় করতে চায়। আর অন্যদিকে চলতি হিসাবে ইচ্ছামতো অর্থ জমা উত্তোলনের সুবিধা আছে, কিন্তু এই হিসাবে কোনো সুদ দেওয়া হয় না, তাই এই হিসাব থেকে প্রয়োজনে ঋণ গ্রহণ করা যেতে পারে, যেটা আমরা চলতি হিসাবে পাই, সুদ পাই না কিন্তু একটা ঋণ গ্রহণের সুবিধা পাই। এই হিসাব থেকে সুমির মতো ব্যবসায়ীরা জন্য এটা সহায়ক, তাই সুমির জন্য চলতি হিসাব ও উর্মির জন্য সঞ্চয় হিসাব খোলা যৌক্তিক। অর্থাৎ এখানে আমরা কোনটা যৌক্তিক বললাম, একই সাথে দুইটার আবার বর্ণনা করলাম, এবং দুইটার জন্যই যে কাজ, উর্মির জন্য কেন সঞ্চয় খোলা ভালো আর সুমির জন্য কেন চলতি হিসাব খোলা ভালো সেটাও আমরা বলছি, এবং দুইটাকে একসাথে করে কিন্তু এখানে তুলনাটাও উঠে আসছে। আমরা পার্থক্য আসলে ছক আকারে করি নাই, এটা আমাদের ওই কথার মধ্যেই বা এই লাইনগুলোর মধ্যেই দুইটার তুলনাটা কিন্তু উঠে আসছে। তো আমরা এইভাবে এই ফরম্যাটটা করতে পারি। এটা 3 প্যারায় করা যায়, আর এখানে 4 প্যারায় হয়েছে, তোমরা চাইলে 3 প্যারাতেও করতে পারবে। তো এই হলো মোটামুটি আমাদের একটা, এই অধ্যায় থেকে একটা সৃজনশীলের নমুনা। তো বাসায় তোমরা ভালো মতন এই লেকচারটি শুনো এবং চেষ্টা করো নিজেরা এই ফরম্যাটে একটা অন্য সৃজনশীল, বোর্ডের একটা অন্য সৃজনশীল সমাধান করতে, যেটা তোমাদের জন্যই উপকার হবে। সৃজনশীল প্রশ্নে আমি আগেও বলেছি মিনিমাম 7.5 পেতে হবে। তো ফরম্যাটে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস হবে ভুলগুলো ধরা পড়বে, কারণ অনেকেই দেখা যায় সেম কথাবার্তাই ঘুরায় ফিরায় আসে, তো তাতে কিন্তু ভালো মার্কস আসে না। এর জন্যই আমরা সৃজনশীল প্রশ্নকে গুরুত্ব দিচ্ছি, তাই তোমাদের এই সৃজনশীলগুলা আমি ভাগ ভাগ করে 2টা করে দেখাই দিচ্ছি প্রতিটা চ্যাপ্টার থেকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কি ফরম্যাটটা তোমরা ফলো করবে লেখার ক্ষেত্রে, এবং কোন কোন কন্টেন্টগুলো আমরা এখানে দিতে হচ্ছে, মেইন পয়েন্টগুলো কি কি আমরা এখানে আমি তোমাদেরকে ধরায় দিচ্ছি। তো সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গত ক্লাসের মতো আবারও সচেতনতামূলক একটা কথা বলি, করোনা ভাইরাস আবার বাড়তেছে, তো সবাই ঘরে থাকো, সাবধানে থাকো। সবাই তোমাদের যারা অ্যাসাইনমেন্ট ক্লাস 9-এর যারা আছো অ্যাসাইনমেন্ট করছো, অ্যাসাইনমেন্ট করো, স্বাস্থ্যবিধি মেনে সেগুলা তুমি আসো অথবা অভিভাবকদের দিয়ে স্কুলে পাঠিয়ে দাও। আর
স্বাস্থ্যসম্মত খাবার খাবে আর বাড়িতে থাকবে। এটাই হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করা যায় 2-3 মাস পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং মোটামুটি টিকারও একটা সম্ভাবনা শোনা যাচ্ছে আসার। তো হয়তোবা আর বেশি দিন আমরা এইভাবে ঘরবন্দি থাকবো না। তো আর কিছুটা অধৈর্য আমরা সবাই এখন, কিন্তু আর কিছুটা ধৈর্য ধরি, দেখি কি হয়। হ্যাঁ, তো সবাই খুব ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।